অনেকক্ষণ কবিতার মধ্যে ছিলাম, আমার মনে হয় একটা গান দিয়ে শুরু করি, তারপর কথায় আসি। গান মানে আমরা যাব চৈতালির কাছে। চৈতালি এর আগে আমাদের একটি বসন্তের গান শুনিয়েছে, আরেকটা গান আমরা শুনি চৈতালি। আচ্ছা চৈতালি জল খেয়ে নি। হ্যালো, হ্যালো। তুমি কিছু দিয়ে যা মোর প্রাণে গোপালে গো, তুমি কিছু দিয়ে যা ফুলের গন্ধে বাঁশির গানে, ফুলের গন্ধে বাঁশির গানে মর মর মুখরিত পাবনে, তুমি কিছু দিয়ে যা, তুমি কিছু নিয়ে যা, বেদনা হতে বেদনে, তুমি কিছু নিয়ে যা, যে মোর অশ্রু হাসিতে লীন, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে, তুমি কিছু দিয়ে যা। চৈতালি এই যে আজকে এত সুন্দর আমাদের গান শোনালো, চৈতালি যারা একটু পরে এসেছেন তাদের জন্য বলি যে ও শ্রীমতী সারদা লক্ষ্মী দাশগুপ্তের কাছে গান শিখে দীর্ঘদিন ধরে চর্চা করছে এবং আমাদের বাংলার সঙ্গীত মেলা বা যে রবীন্দ্র জন্মোৎসব হয় সেখানে নিয়মিত গান শোনায়, বিভিন্ন চ্যানেল সিটিভি বা বিভিন্ন চ্যানেলে ও সঙ্গীত পরিবেশন করে নিয়মিত। কিন্তু আজকের এই জায়গাটায় পৌঁছতে ওকে অনেক লড়াই করতে হয়েছে। তার কারণ চৈতালির উচ্চতা এবং ছোটবেলা থেকে এর বিরুদ্ধে যে লড়াইটা করতে হয়েছে, আমি একটু ছোট করে চৈতালিকে বলতে পারবো সেই লড়াইয়ের কথা। আমার এই লড়াইটা খুব সহজ ছিল না। তো আমার মা চাকরি করতেন। আমার যখন জন্ম হয়েছে তখন আমার মা বুঝতে পারেনি। এটা হয়েছিল থাইরয়েডের জন্য। তো আমি যখন ওনার গর্ভে ছিলাম তখনই আমার মানে এরকম হয়েছে। তো যখন আমি না মানে 3 বছর, তখন যখন দেখলো যে আমার মা বাবা আমার মানে গ্রোথ হচ্ছে না, তখন ডাক্তারকে দেখাতে নিয়ে গেল। তো বললো যে ও হাইটটা নর্মাল হবে না। তো তাতে মা বাবার খুব মন খারাপ হলো, বললো যে একটা কাজ করতে পারেন, যে ওকে যদি নাচ শেখান তাহলে হয়তো বা হাইট বাড়লেও বাড়তে পারে। তো সেই সুবাদে আমার
আমাকে নাচে ভর্তি করিয়েছেন একদম ছোটবেলায়। তো তার সাথে আমি স্কুলে পড়তাম। তো স্কুলের বন্ধু বান্ধবরা আমাকে খুবই মানে সাপোর্ট করতো বা কিছু টিচাররাও, কিন্তু পারিপার্শ্বিক যে লোক বা পারিপার্শ্বিক যে বাহিরের যে লোকগুলো ওরা আমাকে দেখে হাসতো, ব্যঙ্গ করতো, সেটা আমার মাকে খুব আঘাত করতো। কিন্তু আমি কোনোদিনও সে আঘাত মানে নিজের গায়ে মাখিনি বা আমি সেটা কোনোদিনও মানিনি। তো আমি সবসময় সাধারণ ছেলে মেয়েদের সাথেই চলাফেরা করতাম বা পড়াশোনা করে যেতাম। তো আমার যেটা অসুবিধা হতো, বেঞ্চে বসতে অসুবিধা হতো, ঘরের দরজা ওপরে খিলিতে লাগাতে আমার অসুবিধা হতো, ওপরে কোনো জিনিসই আমি টাচ করতে পারতাম না। তো দিন দিন তো আমার এটা আরো বেড়ে মানে আমি নিজে যখন বুঝতে পারছি যে সবাই লম্বা হচ্ছে, কিন্তু আমার বাবা মা আমাকে কোনোদিনও পরিবার বুঝতে দেয়নি যে আমি এরকম দেখতে, যেহেতু আমার পরিবারেরও কেউ নেই। তো আমি যখন তো মানে আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন আমি বুঝতে পারলাম যে না, আমি তো বোধহয় সবার মতো নয়। তো নাচ শিখতাম, কিন্তু আমি নাচের প্রোগ্রামে আমাকে কোনোদিন নেওয়া হতো না। আমি জানি এই কথাগুলো চৈতালি বলতে কষ্ট হবে, বাকিটা না শুনলেও চলবে, তাই তো? না, তারপরে কিন্তু আমি কোনোদিন মনে নিতাম না, প্রথম প্রথম মনে নিতাম। তো আমি নাচে কত্থকে 5th ইয়ার কমপ্লিট করলাম, রবীন্দ্র নৃত্যে 5th ইয়ার কমপ্লিট করলাম। তো ওইভাবে নাচটাকে আমি ক্লাস 9 অবধি কন্টিনিউ করলাম। কিন্তু আমি ছোটবেলায় গান করতাম, কিন্তু কেউ গানটা আমাকে শেখাতে চাইতো না, বলতো সবাই গলা মোটা। তো কিন্তু এই হতে মা তারপর বললো যে তাহলে আমার মেয়ে করবেটা কি? পড়াশোনা করবে ঠিক আছে, জানি না কতটুকু পড়বে, আমি যতটা পারবো, আমার বাবা মা দুজনেই টিচার, তো যতটুকু পারবো আমি পড়াশোনা মানে নিয়ে যাব। কিন্তু তার পাশে আমার মা খুব ইচ্ছে যে ওকে একটু তাহলে গান শেখায়। তো রবীন্দ্রসঙ্গীত মানে শেখানোর জন্য রবীন্দ্রসঙ্গীত গুরু, আমার প্রথম গুরু স্বর্গীয় সুনীলকান্তি দাস মহাশয়, ওনার কাছে নিয়ে গেছিলেন। তো উনি তখন আমাকে ভর্তি করাতে গান শুনেছেন, বলেছিলেন যে ওকে তুমি গানটাই দাও, নাচটা পুরো ছেড়ে দাও, ওর গান হবে না তো কার হবে। আমি আজকে বলে গেলাম ও ভবিষ্যতে এমন একটা জায়গায় দাঁড়াবে যেটাতে তোমার গর্ব হবে। ও হাইট শর্ট বলে আজকে তোমার মানে কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা তখন মানে যত মানে বড় হবে তত দেখবে তোমার কষ্ট লাঘব হয়ে যাবে। তাই তুমি খুব শক্ত হও, ওটা ছিল আমার মানে চৈতালি শক্তর মা শত মানে মানে আমি একটু সংযোজন করি, মা বলছিলেন যে অনেকে বলেছে না গান কেন শিখাচ্ছে, ওকে সার্কাসের দলে দিয়ে দাও। এই হচ্ছে পারিপার্শ্বিক জায়গা, সেইখান থেকে চৈতালি আজকে এই জায়গায় উঠে এসেছে। আমরা আরেকটা গান একটু পরে শুনি। সুদীপ্তা আছেন চৈতালি পাশে, সুদীপ্তা শেখ। সুদীপ্তা অসম্ভব ভালো ছবি আঁকে, এবং এই যে একটু আগে আমরা এখানে দুটো ছবি দেখেছি, এই দুটো ছবি সুদীপ্তার আঁকা, এবং অসাধারণ। মানে এই আঁকাটা ধরন সম্পর্কে সুদীপ্তা গাইড করতে পারেন, আমাকে সুদীপ্তা বুঝিয়েছেন। মানে এখানে কোনো রকম স্কেচ হয় না, একদম রং দিয়ে পুরোটা আঁকা হয়, একদম রংটা দিয়েই সমস্ত চিত্রকল্প যা যা তৈরি করতে হয়, ঠিক বলছিস সবটাই করা হয় আর কি। এবং এইটা হচ্ছে যদি কোথাও দেখেন, এটা হচ্ছে ওর আঁকার একারের সিগনেচার। এই আঁকাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা সুদীপ্তা শেখের আঁকা। সুদীপ্তা এইরকম একটি এইরকম মানের একজন শিল্পী, তার সঙ্গে সুদীপ্তা ভালোবেসে কবিতা লেখেন, আরো একটা কাজ করেন, ভীষণ সুন্দর করে ঘরটা সাজান, মানে যে কোনো ইন্টেরিয়ার ডেকোরেটর লজ্জা পেতে পারেন। এবং খুব সুন্দর করে পরিবারকে নিয়ে চলেন, মেয়েকে নিয়ে যেভাবে যে কোনো একটা মা যেভাবে হবে, মেয়েকে নিয়ে এগিয়ে চলে যায়, মেয়ে খুব ভালো নাচ করে, সবটা নিয়ে সুদীপ্তা এই যে ব্যালেন্স করে, সুদীপ্তা এটা কি করে সম্ভব হয়? এত কিছু করে ছবি আঁকার সময় কখন পান? এত কিছু করলেন, আমি এবার লজ্জা পেলাম সত্যি সত্যি। সময় পাই বলতে কি, সময়টা না বার করে নিতে হয়, সময়টা ভীষণভাবেই বার করে নিতে হয়। আর মনের ইচ্ছে শক্তিটাকে যদি একটু সম্মান করা যায়, নিজের ইচ্ছেটাকে, তাহলেই আমার মনে হয় সময় বেরিয়ে যায়। আর অবশ্যই আমি একটা কথায় বিশ্বাসী, যা কিছুই সবই মানে পরিবারের সহযোগিতা তো থাকেই, এছাড়াও এই বললাম নিজের ভীষণ ইচ্ছেটাকে
এগিয়ে নিয়ে যাওয়া। যে কোনো প্রতিবন্ধকতা অনেক রকম আসে, অনেক রকমভাবে ভেঙে দেওয়ার চেষ্টাও হয়, কিন্তু সব কিছুকে ছাপিয়ে ওই যে বললাম নিজের ইচ্ছে শক্তিটাকে সম্মান করে এগিয়ে গিয়েই আজকে আমার কাজ। তো এই কাজ, এই আঁকা নিয়ে কি স্বপ্ন দেখা? স্বপ্ন তো দেখায়, স্বপ্ন অনেক কিছুই দেখায়, কিন্তু আমি যে খুব একটা স্বপ্নের পেছনে ছুটে কাজ করছি তা কিন্তু নয়। আমি আমার কাজটাকে ভালোবেসে করে যাই। এই জন্য আমার কখনো মনে হয় না আমার এই ছবিটা কবে বিক্রি হবে, বা আমার এই ছবিটা কি কতজনের কাছে কিভাবে পৌঁছবে, তা নয়। কিন্তু স্বপ্ন তো দেখায়। এই যে আপনারা বলছেন, দেখছেন, ভালো লাগছে, প্রশংসা পাচ্ছে, এইটা মনে হয় আমার সব থেকে বড় প্রাপ্তি। আমি এর থেকে কতটা বাণিজ্যিকভাবে লাভবান হলাম সেটা আমার কাছে বড় কথা নয়। আমরা এবার একটু কবিতা শুনি। কবিতা তো শুনতে চাইছেন, কিন্তু আমি তো কবিও নই, আমি কিন্তু বাচিক শিল্পীও নই। ওই যেমন ভাবে মনের রঙে ক্যানভাসে রাঙাই, আমার মনের যা কথা, যা অনুভূতি, সেগুলো যেন আমার রঙেই আসে। যেটা আমার সবার আগে বলতে হয় যে রঙের কাছেই আমি সহজ হতে পারি। রঙই আমার সবটুকু জানে, আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, আনন্দ, সুখ, দুঃখ, সমস্ত কিছুই আমার ওই রং দিয়ে, যে জন্য আমার কাজের ধারাটা একটু আলাদা। আমি যখন যেরকম মনে থাকি আমার ক্যানভাস কিন্তু সেভাবে রাঙিয়ে ওঠে। হ্যাঁ, কবিতা বলছি তো প্রত্যেক মানুষের পেছনে তো একটা নারী শক্তি যেমন আছে। আমি সেই লেখাই পড়বো আজকে। আমার মাকে নিয়ে লেখা, মানে আমাকে সবসময় মনে হয় নেপথ্যে আমার মাই আমাকে এখনো পর্যন্ত এগিয়ে দিচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়। আরেকটা ছোট্ট কথা বলি, পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ কথাই আমি বড় বিশ্বাসী। আমার মানে জীবনসাথীও ওনার সহযোগিতা ছাড়া আমি আজকে কিছুই করতে পারতাম না। এই কথা আমার সূর্যের আলো ছাড়া এখানে উপস্থিত, সেজন্য আমি এরকম সভা তো পাবো না, তাই আমি বলতে বাধ্য হলাম, মানে এখানে বলতে সুযোগ পেলাম বলে বললাম যে মানে যেমন আমার মা নেপথ্যে আছেন, তিনি এখন আর নেই, তেমন আমার হাজবেন্ডও আমাকে সমানভাবে এগিয়ে দিয়ে, আমার পরিবার, আমার সন্তান। পড়ছি আমার একদম নিজস্ব একটা অনুভূতি থেকে লেখা। জিতে গেছি মা। আর তাপসের কাছে কিন্তু আমি মার্জনা চাইছি, আমি কিন্তু মানে সেভাবে কবিতা পড়তে পারি না। জিতে গেছি মা। কেউ আমাকে ডাকছে বারে বারে, অবিকল আমার মতো দেখতে মেয়েটাকে, সেই কিশোরী বেলার দুটো বেনি করা ফ্রক পরা সেই আমিটার মতো। ওই তো আবার ডাকছে আমায়, এই নে, কি চাই রে তোর, আবার এসেছিস? হা হা করে হেসে উঠে বলল, খেলতে যাবি? আহা কি আবদার, যখন তখন এমন খেলা যায় নাকি? আমার বেলা কাজ আছে, যা পালা। মাঝে মাঝেই আজকাল এই মেয়েটা যখন তখন এসে পড়ে আমার সামনে, কখনো বলে গল্প করব, আজ আবার খেলার আবদার নিয়ে এসে হাজির। আরে আরে টানছিস কেন, দেখো কাণ্ড, কোথায় টেনে নিয়ে যাচ্ছিস? এক্ষুনি বিকেলের চা জল খাবার করতে হবে, ছাড় ছাড় বলছি। এই নে, আমি পথ হারিয়ে ফেলবো, ফিরতে পারবো না যে। দেখো কথাই শোনে না। এ কি, কোন মাঠের মাঝখানে আমাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিলি? আরে এ তো সেই আমাদের ছোটবেলার খেলার মাঠ। এই তো মাঠের মাঝ বরাবর চুন দিয়ে আঁকা লম্বা সেই লাইনটা কাবাডি খেলার, এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। কি আশ্চর্য, আমার সব চেনা ছেলেবেলার খেলার সাথীরা সবাই আছে দেখছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোরা এখানে? ওই তো দেখা যাচ্ছে মাঠের পাশে আমাদের ঘর, মাঠের একেবারে গা ঘেঁষে লম্বা গ্রিলে ঘেরা আমাদের বারান্দা। আরতি বলল, চল একদিন কাবাডি খেলি। আমারও ভীষণ ইচ্ছে করছে যে খেলতে। উৎসাহ নিয়ে জানতে চাইলাম, তাহলে আমার দলে কে থাকবি? ওরা বলল, কেউ না, তুই একা, আমরা সবাই। কেন কেন আমি একা কেন? তোরা যে আমার কত প্রিয় বন্ধু সবাই,
কেউ থাকবি না আমার দলে? না, তোকে একাই খেলতে হবে। এমন হয় নাকি? তাছাড়া তাছাড়া এখন কি পারবো? আমি একা, তোরা সবাই। আচ্ছা চল দেখি না। কাবাডি 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 কাবাডি। আরেকটু, আরেকটুখানি। দম ফেলিস না মা, ঠিক পারবি। কাবাডি 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 কাবাডি। পারবি মা, পারবি। মায়ের কণ্ঠস্বর না? হ্যাঁ, ওই তো বারান্দার গ্রিল ধরে মা বলছে চিৎকার করে, পারতেই হবে, হাল ছাড়িস না, ঠিক পারবি। ছিঁড়ে যাচ্ছে হাত দুটো, পা দুটো ছিঁড়ে গিয়ে রক্ত পড়ছে। পারছি না, আমি হেরে যাব, আমি হেরে যাব মা। ওরা সবাই মিলে আমাকে চেপে ধরেছে, কিছুতেই পারছি না। এবার মুখ থুবড়ে আছাড় দিয়ে ফেললো আমাকে ওরা কায়দা করে। টানছে সমস্ত শরীর জোর দিয়ে। আমিও একা প্রাণপণে আমার সবটুকু শক্তি দিয়ে লাইন ছোঁয়ার অদম্য চেষ্টায়। গাল দুটো মাটিতে ঘষে ছেঁচড়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে সারা শরীর। বুঝতে পারছি, অনুভব করছি তার জ্বলন। পারতেই হবে, এক চুল আর এক চুল এগোলেই লাইন ছুঁতে পারবি। কাবাডি 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 কাবাডি। আর কিছু দেখতে পাচ্ছি না। পড়ে আছি একা মাঠের মাঝখানে, মহাশূন্যের নিচে। খুব কষ্ট হচ্ছে, সারা শরীরে জ্বালা করছে। মাগো, চোখ খুলে দেখলাম চারপাশ অন্ধকার হয়ে এসেছে। ঠিক সেই ছেলেবেলার খেলা শেষ হওয়ার পর যেমন করে সন্ধ্যা নেমে আসতো, ঠিক তেমন। বারান্দার দিকে তাকালাম, কিন্তু এ কি, মা কোথায় গেল? আমাদের বাড়িটা তো আর দেখতে পাচ্ছি না, ধুধু মাঠ। তাহলে মা যে চিৎকার করে বলেছিল, পারবি মা, ঠিক পারবি। আমি জিতে গেছি মা গো, কোথায় তুমি? আমি জিতে গেছি। আমাকে যে ফিরতে হবে এখন। এত অন্ধকার, কেমন করে আমি যাব? এই অন্ধকারে পথ হারিয়ে ফেলি যদি। উঠে দাঁড়িয়ে দেখলাম আমার ফেরার পথটা কেবল জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে। একবার তাকালাম আকাশের দিকে, দেখলাম মস্ত বড় পূর্ণিমার চাঁদটা অবিকল আমার মায়ের মুখের মতো। সুদীপ্তা, খুব ভালো থাকুন, রঙে থাকুন। সেই রং কখনো ক্যানভাসে, কখনো সাদা পাতায় ফুটে উঠুক। সম্মিলিত আছেন আমাদের সঙ্গে। একটু আগে আমরা যে সুন্দরবন রোদ্দুরের উপস্থাপনা দেখলাম, শ্রীমতী সম্মিলিতা ঘোষ তার পরিচালক। সম্মিলিতা তার একটি বিজনেস রয়েছে, সারা সপ্তাহের পরিশ্রম। তার সঙ্গে তিনি একজন অভিনেত্রী, তিনি একটি দল চালান এবং সপ্তাহান্তে চলে যান সেই রোদ্দুর সুন্দরবনের কাছে, যেখানে গিয়ে তিনি তাদের আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত করেন নিয়মিত। সম্মিলিতা, এই এতগুলো লড়াই কি করে সম্ভব হয়? লড়াই তো সব জায়গায়, লড়াই তো ভালো থাকার জন্য। আর এই ভালো থাকার জন্য তো এত সুন্দর করে পলাশগুলো সাজানো। তো সেই কারণে দিনটাও আমি সেইভাবে সাজিয়ে ফেলি, যেমন আমরা সবাই সাজাচ্ছি নিজের নিজের মতো করে। ওই একই কথা বলবো, ইচ্ছে থাকলে উপায়টা হয়ে যায়, সেইটাই। আমরা ছোট্ট করে একটু রোদ্দুর সুন্দরবনে কাজের অভিজ্ঞতা শুনি ওদের নিয়ে, ওদের লড়াইটা একটু ছোট্ট করে শুনে আমরা একটু কোনো পরিবেশনায় যাব। খুব বড় করে শুনতে পারবো না, এই কারণে ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে চলো চলো চলো। আসলে কোভিডের সময় থেকে আমার সুন্দরবনের কাজটা শুরু হয়। এবার তখন ওই সময় ওখানে ইয়াশ আমফান পরপর আসে এবং আমরা ওখানে কিছু ত্রাণের কাজ করি। ওখানে একটি সংগঠন রয়েছে সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন, যেখানে যারা এর উদ্যোক্তা তারা সকলেই প্রায় স্কুলের শিক্ষক শিক্ষিকা।
তারা আমাকে বলতে শুরু করেন যে দিদি আপনি তো কবিতা বলেন, শ্রুতি নাটক করেন, তো এখানে একটা শেখানোর ব্যবস্থা যদি করা হয়। তা আমি প্রত্যেকবারই না বলি, তার কারণ যাতায়াতের রাস্তাটা খুব মসৃণ নয়। 9টা 16 ধরে 12টায় পৌঁছানো, 4টে 40 ধরে 7টা 15 শিয়ালদা ঢোকা, মানে সারাটা দিন বেরিয়ে যাওয়া। একদিন দুদিন করা গেলেও বছরের পর বছর করাটা এতটা সহজ ছিল না। সেই কারণে একটা কথা দেব কিন্তু কথা রাখতে পারবো না, সেই কারণে আমি নাই বলছিলাম। এই অবস্থায় দাঁড়িয়ে প্রচুর পেরাপিরির ফলে আমি ফাইনালি রাজি হই এবং তারপর আমি ওখানে যাওয়া শুরু করি। ওখানে প্রথমে আমি বাচ্চাদের নিয়ে কাজ শুরু করি এবং ওদের মধ্যে আমি দেখলাম ওরা তো অন্য ভাষায় কথা বলে, একেবারেই অন্য ভাষায়, মানে ওই সবই স বলে, হ্যাঁ, তারপরে ওদের শব্দগুলো অনেক সময় অন্যরকম। তা প্রথম দিন আমি ওদের গিয়ে ওই বোম্বাগড়ের রাজা পড়াই। তা আমি তখন দেখি ওই সবই স বলে, হ্যাঁ, আর আমি যেই ওদের স বলছি, জিভটা টাগড়ায় টাগড়ায় লাগা, আমি দেখছি পরের জনকে বলছি তো আগের জন ওটা খুব মন দিয়ে প্র্যাকটিস করছে। তো এটা দেখতে দেখতে আমার হঠাৎ মনে হলো ওদের মধ্যে চেষ্টাটা রয়েছে। আমি কয়েকদিন চেষ্টা করি, এইটা করতে গিয়ে আর কোনোদিন ওখান থেকে বেরোতে পারলাম না। তারপর ওদের যে মারা আসতে শুরু করলেন, তারা একদিন বললেন আমরা কি পারবো, মানে আমরা কোনোদিন করিনি, কিচ্ছু করবো না, শুধু আপনার কাছে একটু শুনবো। আমি বললাম বেশ, এইখানে একটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমি ওদের প্রথম বললাম নিজেদের কথা বলো, যাদের দেখলেন তাদের কথা বলছি। তারা আমাকে বলতে শুরু করলো তাদের শাশুড়ির কথা, বরের কথা, গরুর কথা, রান্নাঘরের কথা, বাচ্চার কথা। যত আমি তাদের বলি তাদের কথা বলতে, তারা কিন্তু কিছুই বলতে পারেন না। এবং তাদের কিন্তু রেগুলার ওই টাস্কটা অনেক পরে কবিতা। আগে তো আমায় এটা বোঝাতে হয়েছে যে এর বাইরে ওনারা কেউ, এই জায়গাটা আগে আমাকে বোঝাতে হয়েছে যে একজন মানুষ। তারপর যেদিন ওনারা কথা বললেন সেদিন ওনারা কেউ অঝরে কাঁদছেন, কেউ হাসছেন, সে অদ্ভুত অভিব্যক্তি ক্লাসে। কেউ তার পুরনো প্রেমের কথা বলছেন, কেউ তার বাবার কথা বলছেন, কেউ তার নাচের কথা বলছেন, কেউ তার ভালোবেসে পড়া কবিতার কথা বলছেন, কাঁদছেন। এবং সেই জায়গা থেকে ওদের মধ্যে একটা কিছু করতে হবে এরকম তৈরি হলো। কৃষ্ণকলি মাহাতো যেদিন শেখালাম সেদিনকে ঠিকঠাক হচ্ছিল না কবিতাটা। তা আমি বললাম তারপরেই রবীন্দ্র সদনের নতুন একটা অনুষ্ঠান ছিল যেখানে ওদের কাজ করার কথা। আমি বললাম কৃষ্ণকলি মাহাতোর অংশটা তাহলে বাদ দিই। তারপরেই কোনো একটি কারণে 1.5 মাসের জন্য আমি যেতে পারি না। এখানে অবশ্যই উল্লেখ করব, কলকাতায় আমরা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি, তো মানে ছেলের বন্ধুর জন্মদিন, বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি, আমাদের কাছে প্রচুর জিনিস আছে। আমাদের আর কিছু না হলেও সামনে সাউথ সিটি মল আছে, আমরা ঘুরতে যেতে পারি। তো ওখানে তো ওগুলো নেই, সেটা একদিকে অসুবিধে, অন্যদিকে সুবিধাও বটে। আমি যখন 1.5 মাস বাদে ফিরে গেলাম এবং আমি বললাম কৃষ্ণকলি মাহাতোটা থাক, ওরা প্রথমেই বললো দিদি কৃষ্ণকলি মাহাতোটা আজকে একটু শোনাই। আমি বললাম এত শোনানোর ইচ্ছে কি ব্যাপার বলো। ওরা তখন প্রথম উচ্চারণটা করলো, আমার চোখে জল, হ্যাঁ, এবং আমি তখন ভাবলাম না, কৃষ্ণকলি মাহাতোটা বোধহয় বাদ দেওয়াটা আমার অন্যায় হবে। এবং এইভাবেই লড়াইটা চলছে। চলুক লড়াই। আমরা কি শুনবো আজকে? আমি একটু দ্রৌপদী শোনাই, মধুমণি চট্টোপাধ্যায়ের লেখা কিছুটা অংশ। অগ্নি থেকে দক্ষিণ পাটি কালো পাথরের উপর রেখে বুঝেছিলাম বড় পিচ্ছিল এক জগতে পাঠালে আমায়। চারপাশে অদ্ভুত গন্ধ, পুড়ে যাওয়া সমিত, কৃত, কর্পূর, চন্দন আর পুত্র লাভের চরম কামনা। প্রজ্বলিত অগ্নির হিস শব্দ, তারা যেন সতর্ক করছে অসংখ্য নাগিনীর ভাষায়। তুমি কেমন অবলীলায় আমার সামনে একটি পথ বিছিয়ে দিলে, সেই পথে ধ্রুপদ রাজার আঙিনায় আমার ফুটে ওঠা। সেই পথেই প্রথম ধৃষ্টদ্যুম্নকে সঙ্গী করে তুমি এলে আমার কাছে। কৃষ্ণ খুঁজে নিল তার কৃষ্ণাকে। তুমি তো সর্বজ্ঞ কেশব,
তুমি জানতে রাজগৃহের শ্বেত পাথরের মসৃণতা শীতলতা কখন একটু একটু করে অঙ্গারে পরিণত হবে। সেই পথেই স্বয়ংবরে সুতপুত্রকে চিনিয়ে দিলে যাতে আমার বড়মাল্য মহাভারতের সূচনার জয়ধ্বনি দেয়। আর ঠিক সেইখান থেকে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, যা কৃষ্ণ জানত, অথচ কৃষ্ণ না জানেনি। সেই পথে দেখা পেলাম পঞ্চপাণ্ডবের, দেখা পেলাম কুন্তির, দেখা পেলাম অন্য এক দ্রৌপদীর, যে পঞ্চস্বামীর ভারছা খোকা। আমি নিজেই যেন এক পথ হয়ে গেলাম, অরণ্যানীর মধ্যে দিয়ে এক হরিত পথ, যেখানে ঐরাবতের মতো পঞ্চবীর বিরাজ করেন। দ্রৌপদী হয়ে উঠলেও সেই অরণ্য যেখানে সবাই সুরক্ষিত, প্রস্ফুটিত। আর দ্রৌপদী, সে নিজেকে বিছিয়ে রেখে দিল সমস্ত তাপ শুষে নিয়ে। ততদিনে সে বুঝতে শুরু করেছে তোমায় কৃষ্ণ, ডুবতে শুরু করেছে তোমাদের। কত কাল হয়ে গেছে আমার চোখে ঘুম আসে না, দু চোখে তীব্র জ্বালা, জল শুকিয়ে গেছে। কাঁদতে চাই কিন্তু কাঁদতে পারি কই, ঘুমোতে চাই কিন্তু সেও যে নিরুদ্দেশ। আমায় চালিয়ে নিয়ে চলে এক বাঁশির সুর, কাছে দূরে অন্তরে বাহিরে বাঁশির সুর ভেসে বেড়ায়। মেঠো বাঁশির সুর অমৃত সুধা ছড়ায়। জানি এ তুমি কৃষ্ণ। কাল থেকে শুরু হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মযুদ্ধ, যেদিকে চোখ যায় শুধু বিনাশের প্রস্তুতি। আর এমন ভয়ঙ্কর সময়ের মুখে বসে তোমার বাঁশিতে জীবনের সুর বাজাও কেশব। কি বলতে চাও আমায় বলো? তুমি কে? তুমি কার? কোন তুমি আসল তুমি? যে তুমি আমায় অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দাও, সেই তুমি? যে তুমি পঞ্চপাণ্ডবের মধ্যে আমায় ভাগ হতে দেখে ও আশ্চর্য নীরব থাকো, সেই তুমি? দ্বারকায় অসংখ্য নারী বিলাসে এই কৃষ্ণকে ভুলে থাকো, যে তুমি? সেই তুমি? নাকি আমার খণ্ডিত হৃদয় জুড়ে যে তুমি নিজেকে সঞ্জীবনী সুর করে তুলো, সে? কি নিপুণ হাতে খেলে গেলে খেলা, সদা সতর্ক দ্রুত ক্রীড়ার থেকেও ভয়ঙ্কর। দ্রৌপদীকে কারো হতে দিলে না, অর্জুনেরও না। সুভদ্রাকে আনলে তার জীবনে, আমার নিত্য দিন জাগিয়ে রাখে দাবানলের মতো, যা আমার জীবনের প্রতিটি অধ্যায়কে গ্রাস করে নিল। আমি রিক্ত হলাম, আর তুমি তুমি হলে পরম পুরুষ, আমার এই যন্ত্রণায় সেচন করা ভূমিতে। তবে আমি কার কৃষ্ণ? আবার সেই বাঁশির সুর, সেই কস্তুরী মৃগনাভীর কণ্ঠ। কৃষ্ণ লুটিয়ে পড়া উঠে আঁচল টেনে নিয়ে অন্ধকারে তাকালে। বাঁশির সুর ভেদ করে চির চেনা সেই কণ্ঠস্বর। উঠো কৃষ্ণ, নিজেকে সংযত করো, আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে, যার হাত ধরে এক নতুন ইতিহাস রচনা করবে মহাকাল। কৃষ্ণা, জানো না তুমি কার? তুমি যে সর্বকালের, অসীমের, তুমি অগ্নি। আর যে নারী অনন্তের, সে যে কৃষ্ণের। তাই তুমি আমার, শুধুই আমার।
কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত। দ্রৌপদীর আলুলায়িত কেশ দুঃশাসনের রক্তে রাঙিয়ে দিয়েছেন দ্বিতীয় পাণ্ডব। দ্রৌপদীর প্রতিশোধ স্পৃহা জড়িত হয়েছে। হস্তিনাপুরে ফিরছেন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে। আর সমুদ্র হিমাচলের অধীশ্বরী হবেন পাঞ্চালী। যদিও কোন প্রজাতির অধীশ্বরী হবেন তিনি, কোন রাজত্ব করবেন ধর্মপুত্র। এ রাজত্বে শুধু বৈধব্য আর অরাধের হাহাকার হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়। নিঃশব্দে আঙুল ওঠে দ্রৌপদীর দিকে। ধীর পায়ে তিনি গিয়ে দাঁড়ালেন বিশাল আশির সামনে। অনেক কাল পরে কে দাঁড়িয়ে পাঞ্চালীর জায়গায়? আজ অনুলম্বিত সেই কেশ জুড়ে নেমেছে শত সহস্র রূপলি ধারা। আয়ত চোখ দুটির নিচে গভীর কালি। কোথায় তুমি কৃষ্ণ? এসে দেখে যাও তোমার বিষবৃক্ষের এই নিদারুণ ফলটিকে, যাকে পরম সোহাগে লালন করেছ কৃষ্ণা নামে। এই সেই কেশ যাকে স্নাত করতে ডেকে এনেছি এক ভয়ঙ্কর যুদ্ধ, যা সবটুকু গ্রাস করেছে আমার। আত্মীয়, সন্তান, বন্ধু, প্রিয় পরিজন একে একে সবাইকে আহুতি দিয়েছি মৃত্যুর অগ্নিকুণ্ডে। কিসের এত ক্ষুধা আমার বলতে পারো বাসুদেব? কেন আমায় বিরত করলে না এমন সর্বনাশ থেকে? এখনো তোমার সেই অমোঘ শব্দ আমার কানে বাজে। যে বীজ রোপণ করবে কৃষ্ণা, সেই ফল পাবে। আচ্ছা কেশব, এই বীজ কি সত্যি আমি রোপণ করেছিলাম? এই প্রতিশোধ কার প্রতি? কৌরবদের না পঞ্চপাণ্ডবদের প্রতি? প্রতিনিয়ত যারা ব্যর্থ হয়েছে আমার সম্মান রক্ষায়, কারা আসল শত্রু আমার? যারা স্পর্ধিত আঙুলে আমার কেশ আকর্ষণ করে আমার বস্ত্র লুণ্ঠন করার অভিলাষে উল্লসিত হয়েছিল তারা, না যারা নীরবে বসে তা দেখেছিল জড়বৎ মৃতের মতো আমার পঞ্চস্বামী হয়েও তারা? বলেন পঞ্চস্বামী বিবাহে আমি গর্বিত, আনন্দিত বোধ করেছিলাম। আরে ভাগ্য, বলতে পারো কৃষ্ণ, কোন নারী পঞ্চপাণ্ডবের ভোক্তা হতে বারে বারে নিজের কুমারিত্ব ফিরে পেতে চায়? সে যে বিচিত্র খেলা কেশব, নারীর দেহ মন নিয়ে এক বিচিত্র খেলা। তাই বোধহয় মাতৃত্ব এত অসম্পূর্ণ আমার। আমি যেন কুমারী মা, সন্তান জন্ম দিতে মা হতে শিখলাম। আচ্ছা কেশব, মৃত্যুর মুহূর্তে ওরা কি আমায় খুঁজেছিল? ওরা কি ঘুমে মা বলে আমায় ডেকেছিল কেশব? ওদেরকে খুব যন্ত্রণা হয়েছিল ওই চরম মুহূর্তে, নাকি সে যন্ত্রণা থেকে তুমি তাদের মুক্তি দিয়েছিলে? বলো বিক্রম, বলো। একটিবার বলবো আমার পুত্রদের কথা। আজ আর কোনো উত্তর এলো না, শুধু বাতাস এসে জানিয়ে দেয় কৃষ্ণ মৃত। এটা শোনার পরে অনেক সময় কথা আসে যে মানুষটি বোধ হয় এখনো 7 দিন বেরোয়নি, হিমোগ্লোবিন ইনজেক্ট করে এসেছেন। বলেছিলেন পারবো না, খুব অসুস্থ, তারপরেও এসেছেন। তার সকলকে অভিনন্দন। আমরা এই পর্বটা শেষ করবো আমি একটা ছোট্ট গান দিয়ে। যদি পুরোটা বড় হয়ে যেত আমি ছোট্ট অংশ শুনবো, কিন্তু গানটা খুব জরুরি এই মুহূর্তে, আজকের দিনের জন্য এবং এই লেখাটার পরে। কারণ অর্জুনের আর এক জীবনের নায়িকা চিত্রাঙ্গদা আমরা একটু শুনি, তারপরে আমরা একদম শেষ পর্বে যাব ডক্টর অয়ন্তিকা ঘোষ এবং ডক্টর শ্যামলী আচার্যের সঙ্গে।
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা। পূজা করি মরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করি মরে রাখিবে পিছে, সে নহি নহি যদি পারসে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। কি সুন্দর করে একটা পর্ব শেষ হলো। এই তিনজনকেই, শ্রীমতী সম্মিলিতা ঘোষ, শ্রীমতী সুদীপ্তা শেঠ এবং আমার বোন চৈতালি কুণ্ডু, তিনজনকে অনেক ধন্যবাদ এই পর্বটাকে এরকম আলোময় করে দেওয়ার জন্য। আর বাকি সময়টুকু আমাদের সঙ্গে থাকলে আমরা খুব খুশি হব। তিনজনকে আমরা দর্শক আসনে বসতে অনুরোধ করছি। এবার আমাদের আজকের আড্ডার শেষ পর্বে, একদম শেষ